আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট নতুন ভাবে শুরু করব। আমরা আগের ভিডিওতে জাস্ট ডম নিয়ে বিশেষ মানে করানো হয়েছে। তো আমি ভাবলাম যে আহ, একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো আমরা আজকে W3 স্কুলস এর প্রতিটা লাইন বাই লাইন করব, অর্থাৎ আজকে থেকে শুরু করব, যেটা জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ড গুলো রয়েছে, যেগুলো না জানলেই না, এবং আমরা খুব ডিপলি শেখার চেষ্টা করব সবকিছু। কারণ দেখেন, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কোন একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজ। আপনি বিভিন্ন ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, লাইব্রেরি শিখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, কিন্তু জাভাস্ক্রিপ্টের অর্থাৎ যে কোর কনসেপ্ট গুলো, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আজীবন এমনই থাকবে। তো যেমন ইউনিভার্সিটির দিকে খেয়াল করতে পারেন যে কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ানো হয়, ওইগুলো কিন্তু বেশি একটা আপডেট হয় না, ওইগুলোই আছে, অর্থাৎ তারা ওই কোর ওই রুট জিনিসগুলো ধরে রাখছে, ওইগুলো আপনাদের শেখানো হয় এবং ওইগুলো চেঞ্জ হয় না। তো একই রকম ভাবে জাভা স্ক্রিপ্টও তেমন। তো জাভা স্ক্রিপ্টকে গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, বেশি কথা না বলে আমরা শুরু করি। আজকে জাস্ট আমরা এই যে জেএস টিউটোরিয়াল, এই 4টা টপিকস নিয়ে কথা বলবো, শুধু গল্প করব, তাছাড়া কিছু নাই, শেখার কিছু নাই। তো প্রথম ভিডিও, সো আমরা একটু গল্প করে কাটাবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা শুরু করে দিই যে আমরা শিখবো জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট শেখার আগে আমাদের এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত। মানে খুবই সামান্য ধারণা থাকলে হবে, বেসিকও না, মানে খুবই সামান্য ধারণা থাকলে এনাফ। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। তো প্রথমে যেটা দেওয়া আছে কি, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। তো W3 স্কুলস আমি ফলো করছে। তো W3 স্কুলের যে টপিকস গুলো হচ্ছে, সেই টপিকস গুলো আমরা ধরে ধরে শিখবো। ওকে, ঠিক আছে। তো প্রথম লাইন দেওয়া হচ্ছে কি, দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, অর্থাৎ ওয়েবের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জাভা স্ক্রিপ্ট, তাই না? জাভা স্ক্রিপ্টকে কেন ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? এটা একটা কমন কোশ্চেন, যে হচ্ছে জাভা স্ক্রিপ্টকে কেন ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এর সহজ একটা উত্তর হচ্ছে যে, এই সহজ একটা উত্তর হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট কি করতে পারে। জাভা স্ক্রিপ্ট একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট। কেন? তার কারণ হচ্ছে সকল ব্রাউজার, অনেক ব্রাউজার আছে না, যেমন আমরা ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ক্রোম, যেমন আমি ইউজার ক্রোম ইউজ করি। তো ক্রোম, ফায়ারফক্স, তারপর হচ্ছে কি বলো এটা, সাফারি। তো এইগুলো একটা ব্রাউজার, অর্থাৎ এই সকল ব্রাউজার গুলো সব কি জাভা স্ক্রিপ্টকে ডিরেক্টলি বুঝতে পারে। বুঝতে পেরেছেন? অর্থাৎ অল ব্রাউজার ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, অল ব্রাউজার্স কি করতে পারে? বুঝতে পারে। অল ব্রাউজার্স জেএস বুঝতে পারে, ডিরেক্টলি বুঝতে পারে, এখানে কোনো কোনো কিছুর প্রয়োজন নাই। তো এখানে ডিরেক্টলি জাভাস্ক্রিপ্ট কে সকল ব্রাউজার বুঝতে পারে, সেই কারণে বলা হয় হচ্ছে এটা একটা ওয়েবের ল্যাঙ্গুয়েজ, ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ, যাতে করে সকল ব্রাউজার এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারে। এখন এটা বোঝার জন্য, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজ মানে জাভাস্ক্রিপ্ট, এটা বোঝার জন্য ব্রাউজারকে কিছু ইঞ্জিন ব্যবহার করতে হয়, অর্থাৎ একে বলা হয় জেএস ইঞ্জিন। ঠিক আছে, এটাকে বলা হয় জেএস ইঞ্জিন। জেএস ইঞ্জিন জাভাস্ক্রিপ্টে বোঝার জন্য, যেমন এইচটিএমএল, সিএসএস, অর্থাৎ এইগুলো বোঝার জন্য, বা রেন্ডার করার জন্য একটা আছে না, রেন্ডারিং ইঞ্জিন আছে। সো একই রকম ভাবে জিএস কে বোঝার জন্য একটা কি আছে, রেন্ডারিং ইঞ্জিন রয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ জেএস কে বোঝার জন্য একটা কি আছে, একটা জেএস ইঞ্জিন রয়েছে। এখন জেএস ইঞ্জিনের নামগুলো কি কি আমরা একটু দেখি। ক্রোম সব থেকে ফার্স্ট একটা ব্রাউজার, যে হচ্ছে ক্রোম। ক্রোমটা কি করে? ক্রোম কি নাই, যে ভি8 ইঞ্জিন, ভি8 জিএস ইঞ্জিন ইউজ করে ক্রোম। ফায়ারফক্স রয়েছে, ফায়ারফক্স কি ইউজ করে? ফায়ারফক্স ইউজ করে স্পাইডার মানকি, স্পাইডার মানকি, স্পাইডার মানকি। যারা মজিলা, সরি, যারা হচ্ছে সাফারি ইউজ করেন, তাদেরটার নাম কি? সাফারি, নট সাফারো। ওকে, সাফারি কি? সাফারি হচ্ছে জেএস কোর, জাভাস্ক্রিপ্ট কোর। তো এই যে এই ব্রাউজার গুলো, তাদের
ইঞ্জিন দ্বারা জাভাস্ক্রিপ্টকে বুঝতে পারে বা এক্সিকিউট করতে পারে, কোড রান করতে পারে। তো এই যে এই সকল ইঞ্জিনের সহায়তায় যে ব্রাউজার গুলো বুঝতে পারে, সরাসরি যে বুঝতে পারছে ব্রাউজার গুলো, তো সেই জন্য আমরা বলতে পারি যে জেএস একটা কি ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ। এখন এইগুলো বাদে অর্থাৎ জেএস বাদে কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কি আহ, এরকম মানে নেটিভ মানে ওয়েবের ল্যাঙ্গুয়েজ হতে পারে কিনা, ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে কিনা? আমরা কি বললাম যে জেএস কি করতে পারে, ডিরেক্টলি বুঝতে পারে, রাইট? ডিরেক্টলি বুঝতে পারে। তো ডিরেক্টলি বুঝতে পারে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমরা আরো ল্যাঙ্গুয়েজ জানি, যেমন সি, সি প্লাস প্লাস, রাইট, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে পাইথন। তো এইগুলো সরাসরি বুঝতে পারে না, এগুলো কি করতে হয়, কম্পাইল করতে হয়। কি করতে হয়? কম্পাইল করতে হয়। কম্পাইল করতে হয়, রান টাইম, ইন্টারপ্রেটার। তো এইগুলো করার মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে। তবে এগুলো কম্পাইল করার দিন শেষে কি হয়, জেএস এ কনভার্ট হয়। এগুলো দিন শেষে কি হয়, জেএস এ কনভার্ট হয়ে যায়। আপনি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ঠিক আছে, আপনি ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ড যেটা ইউজ মানে ওই যে ইতে মানে কি বলে ফ্রন্ট এন্ড যদি ইউজও করেন, অর্থাৎ এইগুলো অর্থাৎ সি, সি প্লাস প্লাস, আর হচ্ছে এটা পাইথন না, মনে হয় রাস্ট মেবি। তো আসল কথা হচ্ছে এটা হচ্ছে, তো রাস্ট, তো এগুলো যদি ইউজ করেন আপনাকে কম্পাইল বা রান টাইম করে জেএস এ করতে হয়, মানে জেএস এ কনভার্ট হয়ে যায় দিন শেষে। বুঝতে পেরেছেন? জেএস এ দিন শেষে কনভার্ট হয়। কিন্তু বর্তমানে ওয়েব অ্যাসেম্বলি নামে একটা জিনিস রয়েছে, ওয়েব অ্যাসেম্বলি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ওয়েব এএসএম, ওয়েব অ্যাসেম্বলি। তো ওয়েব অ্যাসেম্বলি কি করে, সি, সি প্লাস প্লাস, রাস্ট, এইগুলোকে কি করে, এইগুলোকে ব্রাউজারে ব্রাউজারে সরাসরি কি করতে পারে, এই সি, সি প্লাস প্লাস সরাসরি ব্রাউজারে লেখা যায় বা ব্রাউজার সরাসরি বুঝতে পারে ওয়েব অ্যাসেম্বলি দিয়ে। কিন্তু এইগুলো হেভি ল্যাঙ্গুয়েজ। এগুলো কি ল্যাঙ্গুয়েজ? হেভি ল্যাঙ্গুয়েজ। এগুলো ইউজ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইট গুলো অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওয়েব অ্যাসেম্বলি কি করে জানেন? ওয়েব অ্যাসেম্বলি আরেকটা কাজ করে, যে ওয়েব অ্যাসেম্বলি জেএস কে নিয়ে আরো শক্তিশালী করে ফেলছে। জেএস কে সাথে নিয়ে কাজ করে। ওয়েব অ্যাসেম্বলি জেএস কে সাথে নিয়ে কাজ করে। ওয়েব অ্যাসেম্বলি জেএস কে রিপ্লেস করার পরিবর্তে ওয়েব অ্যাসেম্বলি জেএস কে আরো শক্তিশালী করেছে। তো আমরা বলতে পারি যে আসলে আমাদের, হ্যাঁ, আমরা যেমন টাইপ স্ক্রিপ্ট ইউজ করি, যেমন টাইপ স্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করি টাইপ স্ক্রিপ্ট, কিন্তু এটা কম্পাইল করে কি হয়, জেএস এ কনভার্ট হয়। টাইপ স্ক্রিপ্ট কম্পাইল করে জেএস এ কনভার্ট হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনি কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারি, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করার মাধ্যমে জেএস এ কনভার্ট হয়। অর্থাৎ ব্রাউজার জেএসই বুঝে। এতটুকু আমাদের জানাটা প্রয়োজন। এখন আপনি বলতে পারেন যে কোন কোন সময়, কোন এক মুহূর্তে, কোন এক দিন, কোন এক কালবেলায় কি ঘুম থেকে উঠে কি আমরা দেখতে পারি যে হচ্ছে জেএস রিপ্লেস হয়ে গেছে? হতে পারে কিনা? ক্রোম এর মতো মানে গুগল, তারপরে মাইক্রোসফট, ফেসবুকের মতো এত মানে ধুরন্ধর সব কোম্পানি এখন পর্যন্ত জেএস এর সাথে পারছে না, হুট করে মনে করলো যে তারা, না আমরা জেএস কে আর রাখবো না। তো এটা হইতে পারে কিনা? এটা হওয়াটা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। তার কারণ জাস্ট এতটুকু জানেন যে ইন্টারনেটের পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে জেএস এর উপরে। ইন্টারনেট পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে জেএস এর উপরে। জাভা স্ক্রিপ্টের অর্থাৎ বিল্ট ইন ওয়েবসাইট কতগুলো রয়েছে জানেন? বিলিয়নের উপরে, রাইট? অর্থাৎ ডেভেলপার রয়েছে, জেএস ডেভেলপার রয়েছে প্রায় মিলিয়নের উপরে বা তারও বেশি। এখন এই দুটাকে আপনি যদি রিপ্লেস করতে চান, অর্থাৎ বিল্ট ইন ওয়েব, অর্থাৎ যে মানে ওয়েবসাইট গুলো হচ্ছে দাঁড়িয়ে আছে জেএস এর উপরে, সেগুলো যদি
আপনি নতুন ভাবে ক্রিয়েট করতে চান, তাহলে কি করতে হবে? রিরাইট করতে হবে না? এটা প্রায় অসম্ভব, রিরাইট করতে হবে। এটা কোনো ফাংশন না যে কল করলাম হয়ে গেল। রিরাইট করা প্রায় অসম্ভব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইকোসিস্টেম। এদের ইকোসিস্টেম, জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেম। জাভাস্ক্রিপ্টে কি করা যায় না বলেন? আপনি ফ্রন্ট এন্ড করতে পারবেন, ফ্রন্ট এন্ড করতে পারেন, ব্যাক এন্ড করতে পারেন, আপনি মোবাইল অ্যাপস বানাতে পারেন, তাই না? অ্যাপস বানাতে পারেন, আপনি এআই নিয়ে কাজ করতে পারেন, আপনি গেমস তৈরি করতে পারেন। কি করতে পারেন না? সবকিছুই করতে পারেন আপনি অনলি জেএস দিয়ে। জেএস দিয়ে আপনি সবকিছু করতে পারছেন। তো রিপ্লেস করা প্রায় অসম্ভবই বলা যায়। ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে নেটওয়ার্ক। বিলিয়ন বিলিয়ন মানুষ যে জাভাস্ক্রিপ্টের মানে ইউজ করে কোনোভাবে, যেমন বিভিন্ন ওয়েবসাইট, এগুলো কি জাভাস্ক্রিপ্টের সাথে সংযুক্ত না? অল ব্রাউজার তো জাভাস্ক্রিপ্টকেই রান করে বা জাভাস্ক্রিপ্ট সরাসরি দেখে, অন্য কিছুকে দেখে না, অন্য কিছু তো দেখে না। ঠিক আছে, এই হচ্ছে আসল কারণ। ঠিক আছে, তো আমরা বলতে পারি, আমরা এতটুকুই শিখলাম যে হচ্ছে জাভাস্ক্রিপ্টকে একটা ওয়েবের ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তবে আরেকটা ব্যাপার, আমরা জাভাস্ক্রিপ্টের এত গুণগান গাইলাম, জাভাস্ক্রিপ্টের একটু হিস্ট্রি জানা প্রয়োজন আমাদের। জাভাস্ক্রিপ্টের একটু হিস্ট্রি জানা প্রয়োজন। কিরকম? যে এই জেএস মাত্র তৈরি হয়েছে কি 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে এটা তৈরি করা হয়েছে। তো যখন তৈরি করা হয় তখন, যখন এটা তৈরি করা হয় তখনকার হচ্ছে ওয়েবসাইট গুলো ছিল কেমন জানেন? মানে বলা যায় এমন, অর্থাৎ স্ট্যাটিক, মানে ফিক্সড, মানে কোনো কিছু করা যেত না, ডাইনামিক কোনো কিছু করা যেত না। ধরেন যে আপনি এখানে কি কি থাকতো? এখানে থাকতো টেক্সট থাকতো, এখানে ইমেজ থাকতো, এখানে থাকতো লিঙ্ক থাকতো, এন্ড সাথে থাকতো একটা বাটন, যেটা কি করা হইতো? নেক্সট এটা ক্লিক করা হইতো, যে হচ্ছে নেক্সট, অর্থাৎ পরবর্তী পেজে যাও। এই মোট একটা জিনিস দিয়ে একটা ওয়েবসাইট মেক করা হতো। এখানে কোনো কিছু থাকতো না, আপনি কোনো ডাইনামিক কাজ করতে পারবেন না, আপনি কোনো লজিক খাটাতে পারবেন না, আপনি কোনো অ্যানিমেশন দিতে পারবেন না, কোনো ফর্ম বিল্ড আপ করে কোনো ফর্ম দিতে পারবেন না, মানে কোনো কিছু না আর কি। মানে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না আর কি, মানে একটা স্ট্যাটিক টাইপের। তো সেই সময় নেটস্কেপ নামের একটা কোম্পানি চাচ্ছিল যে তাদের সেরা একটা ওয়েবসাইট মেক করতে। কোন কোম্পানি? নেটস্কেপ। তারা তৈরি করতে চাচ্ছিল নেটস্কেপ ন্যাভিগেটর। নেটস্কেপ ন্যাভিগেটর। তার নেটস্কেপ একটা নেভিগেটর ওয়েবসাইট মেক করতে চাচ্ছিল। তো তার জন্য একজনকে ডাকা হয়, আমাদের বস ব্র্যান্ডন ইচ। ব্র্যান্ডন ইচকে ডেকে বলা হয়, তোমাকে মাত্র 10 দিন সময় দেওয়া হচ্ছে, 10 দিনের মধ্যে তুমি জাভাস্ক্রিপ্ট মেক করবা। তুমি এমন একটা জিনিস তৈরি করবা, যে এমন একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবা, যাতে করে আমরা কোন একটা ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন দিতে পারি, আমরা লজিক বিল্ড করতে পারি, ফর্ম ভ্যালিডেশন করতে পারি, মানে ছোটখাটো কিছু প্রোগ্রাম রান করতে পারি আমরা ওই ওয়েবসাইটের মধ্যেই। তো ঠিক আছে, তো ব্রেন্ডন ইজ সেটা 10 দিনের মধ্যে তৈরি করে দিয়েছিলেন। ব্রেন্ডন ইজ 10 দিনের মধ্যে তৈরি করে দিয়েছিলেন, এবং সেটা সালটা কত ছিল জানেন? 1995। 1995-এ এই জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়, এবং এরপর থেকে আমরা ওয়েবসাইটে ডাইনামিক কাজগুলো করতে পারি, বিভিন্ন রকম বিভিন্ন রকম ডাইনামিক কাজগুলো করতে পারি, রিঅ্যাক্টিভ কাজগুলো করতে পারি। তো তখন থেকে আর কি ওয়েবসাইটের একটা স্বর্ণযুগ চলে আসে। যদি এটা না হতো তাহলে কি হতো? তাহলে হচ্ছে যে বিভিন্ন অ্যাপস গুলো এই মার্কেট গুলো দখল করে নিত এতদিনে, বা আমাদের এই কাজগুলো করতে হতো বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। সেটা এখন অনেক সহজ হয়েছে, জাভাস্ক্রিপ্টে আমরা ব্রাউজারের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক ভাবে কাজ করাতে পারছি। এটা অনেক বড় একটা হেল্পফুল। তো তার জন্য থ্যাঙ্কস জানানো উচিত আমাদের ব্র্যান্ডেন ইচকে। তো ব্র্যান্ডেন ইচের, সো তারপর হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের খুব একটা সুবিধা হচ্ছিল এমনটাও না। 1997-এর দিকে তারা এটাকে স্ট্যান্ডার্ড করে দেয়, স্ট্যান্ডার্ড করে নেয়, স্ট্যান্ডার্ড টিআরডি, স্ট্যান্ডার্ড করে নেয়।
কি স্ট্যান্ডার্ড? একমা। একমা নামের একটা অর্গানাইজেশন যেটা কি করে? স্ট্যান্ডার্ড করে। অর্থাৎ যেমন আমাদের দেশে রয়েছে বিভিন্ন রকম কোনটা ঠিক কোনটা ভুল, বা আমি বলতে পারি যে আইসিসি বা ফিফা, এরা যেমন ফুটবলে কি নিয়ম হবে না হবে এগুলো ঠিক করে দেয়, আইসিসি যেমন ক্রিকেটের নিয়মগুলো ঠিক করে দেয়, একই রকম ভাবে আমরা এটা বলতে পারি ঠিক একমাও একই রকম ভাবে আমরা একটা অর্গানাইজেশন যে আপনার কোন রুলস ফলো করে কোন ল্যাঙ্গুয়েজ মানে কি ইউজ করতে পারবেন, কি কি ফর্মুলা ইউজ করতে পারবেন, তো সেগুলো মেনে জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। তো এর পরবর্তীতে অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অরিজিনাল নাম বা অফিসিয়াল নাম হচ্ছে কি একমাস্ক্রিপ্ট। কি নাম? একমাস্ক্রিপ্ট। এটার অফিসিয়াল নাম, এটা হচ্ছে অফিসিয়াল নাম। অফিসিয়াল নাম, ঠিক আছে, অফিসিয়াল, অফিসিয়াল নাম, ওকে। এটা হচ্ছে অফিসিয়াল নাম একমাস্ক্রিপ্ট। ভেরি গুড। তো তো তখন থেকে আর কি একটা কাজ হয়। তাছাড়া একমাস্ক্রিপ্টের প্রথম নাম কি ছিল জানেন? ফার্স্ট নেম ছিল হচ্ছে মোচা বা মোকা, মানে যেটাই বলেন আর কি। ফার্স্ট নেম ছিল মোকা, সেকেন্ড নাম ছিল হচ্ছে সেকেন্ড নেম হচ্ছে লাইভ স্ক্রিপ্ট। লাইভ স্ক্রিপ্ট ছিল, SCRIPT। এটা হচ্ছে দ্বিতীয় নাম ছিল কি লাইভ স্ক্রিপ্ট। বুঝতে পেরেছেন? থার্ড নাম আসে যেটা আমরা এখন বলি যে কি জাভা স্ক্রিপ্ট। জাভা SCRIPT, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্টের নাম দেওয়া হয় মার্কেটিং এর জন্য, ফর মার্কেটিং, মার্কেটিং এর জন্য। তার কারণ তখন জাভা নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল বা এখনো আছে, তখন এটা এতটাই পপুলার ছিল, মানে প্রচুর, মানে সে লেভেলে পপুলার ছিল। তো এর উপরে ভিত্তি করে এই জাভা এর নামের উপর ভিত্তি করে জাভা স্ক্রিপ্ট নাম দেওয়া হয়। তবে জাভা এবং জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনো মিল নেই। আপনি সামান্য কোনো মিল পাবেন না, শুধুমাত্র নামটা ছাড়া কোনো কিছু মিল পাবেন না। এই জাভাটা, এই জাভা হচ্ছে ওপি ল্যাঙ্গুয়েজ। ওপি মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ওপি, ও জাভা হচ্ছে ওপি ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা জাভাটা হচ্ছে মানে ব্যাংকিং সিস্টেমে এখনো প্রচুর ইউজ হয়। ব্যাংকিং সিস্টেমে সিকিউরিটি পারপাসে ব্যাংকিং সিস্টেমে ইউজ হয়, এবং এটা সিকিউরিটি অনেক মানে ভালো আর কি সিকিউরিটি সিস্টেমটা। আচ্ছা যাই হোক, জাভা নিয়ে এতটুকু যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে জাভার সাথে আপনি কিছুটা মিল খুঁজে পেতে পারেন টাইপ স্ক্রিপ্টের। যেমন টাইপ গুলো খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করে, জাভাও ঠিক একই রকম ভাবে টাইপ গুলো খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। ওকে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট অনেক সহজে বোঝা যায়, কিন্তু জাভাটা একটু কমপ্লেক্স বলা যেতে পারে, তবে যারা শেখে সমস্যা হয় না, সবকিছু ইজি মনে হয়। ল্যাঙ্গুয়েজ সবই সবই হচ্ছে সেম, শুধুমাত্র সিনট্যাক্সটা বুঝতে পারলে না। ওকে, ঠিক আছে, আমরা এবার যাই। আমরা বুঝলাম যে নামটা কিভাবে আসছে। তো এখন আমরা যে জিনিসটা, অর্থাৎ আমরা এই জিনিসটা এখান থেকে বুঝলাম যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি একটা ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আরেকটু সহজভাবে বুঝতে চান যে সহজভাবে যদি আমরা বুঝি যে আমরা, এটা কি ব্রাউজার, এটা কি ব্রাউজার? ক্রোম ব্রাউজারের কি একটা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। ক্রোম ব্রাউজারের একটা ইউজার ইন্টারফেস। এখানে মনে করেন আমি কোনো কিছু দিব, অর্থাৎ ইউআরএল দিব, যে কোনো একটা ইউআরএল দিব, এইচটিটিপিএস, এইচটিটিপিএস। তো ধরেন যে আমরা কোথায় যাব, ধরেন যে আমরা ফেসবুকে, এটা যে এটা প্রোগ্রামিং হিরো ফেকস্ট্রি এপিআই। আচ্ছা ঠিক আছে, আমরা ফেসবুকে যাব না, ফেসবুকে যাওয়া উচিত হবে না, আমরা যাই আহ এখানে যাই আর কি। এখানে গেলাম। তো এখানে আসার পরে এই ঘটনাটা কি ঘটলো জানেন? এখানে আসার পরে এই ঘটনাটা কি ঘটছে? এখানে যে আমরা ইউআরএলটা দিলাম, ইউআরএলটা দিলাম, এটা দেওয়ার সাথে সাথে এটা কি করছে? ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসে অর্থাৎ ট্যাবের মধ্যে আমরা এটা দিছি। এটা ট্যাবে অর্থাৎ কি বলে সার্চের মধ্যে এটা দিলাম, দেওয়ার পরে এটা সার্ভার অর্থাৎ এই ব্রাউজারটা, এই ক্রোম ব্রাউজারটা কি করলো? এই ক্রোম ব্রাউজারটা সার্ভারে পাঠিয়ে দিয়েছে। ইউআরএলটা সার্ভারে পাঠানো, সার্ভারে এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠাই। কি পাঠাই? এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠাই। যখন আমরা ইউআরএল এ, যখন আমরা ইউআরএল এ কোনো কিছু
যখন আমরা ইউআরএল এ কোনো কিছু দিই সেটা কি করে, সেটা নিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো হয়। এইচটিটিপি রিকোয়েস্ট দেয় কে, দেয় সার্ভার, সরি ব্রাউজার। ব্রাউজার কি করে, সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার সেটা কি করে, সার্ভার সেটা হচ্ছে সেখানকার এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সিএসএস এন্ড জেএস ব্রাউজারকে দেয়। বুঝতে পেরেছেন, ব্রাউজারকে দেয়। এখন এই ব্রাউজার সেটা পায়, ব্রাউজার নিয়ে সেটা কি করে, রেন্ডার করে, রেন্ডার অর্থাৎ এইচটিএমএল সিএসএস কি করে, রেন্ডার করে, অর্থাৎ রেন্ডার ইঞ্জিন, রেন্ডার ইঞ্জিন সেটা আমাদেরকে রেন্ডার করে দেয়। এই যে আমরা এখানে আসছি না, এটা হচ্ছে রেন্ডার ইঞ্জিন করে পাঠানো হয়েছে আমাদের কাছে, এই যে ইউজার ইন্টারফেসটা আমাদের কাছে পাঠানো হয়েছে। এখানেও বিভিন্ন ব্রাউজার বিভিন্ন হচ্ছে রয়েছে, কি বলে এটা, যে ইঞ্জিন রয়েছে, বিভিন্ন ব্রাউজার ইঞ্জিন রয়েছে। যেমন ক্রোমের এখানে ব্লিঙ্ক ইউজ করে, কি করে, ব্লিঙ্ক, BLINK, এটা হচ্ছে ক্রোম ইউজ করে, CHROME, ক্রোম ইউজ করে। তারপর সাফারি ইউজ করে কি, ওয়েবকিট, সাফারি ইউজ করে ওয়েবকিট। তো এরকম ভাবে রেন্ডারও ইঞ্জিন রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন রয়েছে, কি যেটা বললাম আর কি, বিভিন্ন রকম ইঞ্জিন রয়েছে, যে ক্রোম V8 ইঞ্জিন করে, V8 ইঞ্জিন ইউজ করে জাভা, কি বলে, ফায়ারফক্স ইউজ করে কি, স্পাইডার মান কি। তো এরকম ভাবে আর কি বিভিন্ন ইঞ্জিন রয়েছে, রেন্ডার ইঞ্জিন রয়েছে। আবার আমরা দেখলাম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রয়েছে। রেন্ডার ইঞ্জিন কি করে, HTML CSS কে আমাদের কাছে ইউজার ইন্টারফেসে শো করে, শো করে। তো এই কাজগুলো ঘটে আর কি এখানে। তো আর হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিন রয়েছে, যে নেটওয়ার্কই আমাদের কি করছে, এই নেটওয়ার্ক যে আমরা যে ইউআরএলটা পাঠালাম এখান থেকে, এটা নেটওয়ার্ক ইঞ্জিন কাজ করছে। নেটওয়ার্ক ইঞ্জিন কি করছে, আমাদের এটা নিয়ে, আমাদের ইউআরএলটা নিয়ে ওইখানে পাঠানো হয়েছে, দেন ডেটাগুলো আমাদেরকে পাঠানো, মানে ডেটাগুলো ব্রাউজারের কাছে পাঠাইছে, বিভিন্ন ইমেজ গুলো পাঠাচ্ছে, অর্থাৎ এইগুলো পাঠায় নেটওয়ার্ক ইঞ্জিন। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নাই, এগুলো ব্যাকএন্ডের মানে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য। তো এইগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আরো কিছু দেখবো, আরো কিছু বুঝবো। তো এতটুকু বুঝেন যে এতগুলো কথার মাঝে একটাই কথা, যে জাভা স্ক্রিপ্টকে ওয়েবের নেটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ অতি ব্রাউজার অর্থাৎ সকল ব্রাউজার সরি সকল ব্রাউজার জাভা স্ক্রিপ্টকে সরাসরি বুঝতে পারে, পড়তে পারে। ঠিক আছে, ওকে, জাভা স্ক্রিপ্টকে পড়তে পারে। এ পর্যন্ত, অর্থাৎ আমরা এই লাইনটা বুঝতে পারলাম যে কি ঘটনা ঘটছে। তো এখানে টিউটোরিয়ালটা কি হবে, মানে কিসের উপরে, 2025 ভার্সন, লেটেস্ট ভার্সন কথা বলা হয়েছে। ওকে, টাইট ইউর সেলফ, অর্থাৎ প্রতিটা টাইট ইউর সেলফ এগুলো আমরা দেখবো বা দেখার চেষ্টা করব। অর্থাৎ এইগুলো একটা প্র্যাকটিসের মাধ্যম। তো এইগুলো শিখলে আমরা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবো। এখানে কি বলছে যে মাই ফার্স্ট, এখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে। এখানে এখানে কি বলা হয়েছে, যে টাইট ইউর সেলফ এডিটর, ইউ ক্যান এডিট। আচ্ছা, আমি যে কোনো ভাবে শিখতে পারবো যে আসলে এটা এমন না হয়ে এমন কেন হলো, যদি আমি এভাবে করতাম কিভাবে দেখা যায়, তো এখানে চেঞ্জ করে কোনো কিছু হইতো কিনা। তো এরকম ভাবে আর কি, যদি মনে করেন যে আমি এখানে চেঞ্জ করতে চাই, এখানে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দা চলে আসবে, এটা দা, এটা টেক্সট। আর এখানে যদি ক্লিক করা যায়, এখানে কি বলছে, যে এটা ধরছে, অর্থাৎ এই পিটাকে কি করছে, ধরছে, ধরার পরে এটা জাস্ট ইনার এস্টিমেল। আচ্ছা, ডেটটা চলে আসবে এখানে। ঠিক আছে, এখানে ডেটটা চলে আসবে, তার মানে এটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে এটা চলে আসবে। ঠিক আছে, তো আজকে কি বার, বৃহস্পতিবার, মার্চ 12 এইরকম দিচ্ছে। এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নাই, এগুলো জব ম্যানিপুলেট করা, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ইউজ দ্য মেনু, এটা লার্জ স্ক্রিন স্মল স্ক্রিনের কথা বলছে। এটা লার্ন বাই টাইট ইউরসেলফ দিয়ে আমরা প্রতিটা জিনিসই দেখার চেষ্টা করব। এখানে এখানে টুকটাক জিনিস, যে জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ অল অফ ডেভেলপার্স মাস্টার লার্ন। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটে, যে আমরা যখন এটা ব্রাউজারে পাঠালাম, ঠিক আছে, যখন ব্রাউজার এটাকে রিকোয়েস্ট পাঠালো সার্ভারের কাছে, তখন সার্ভার কি দিচ্ছে, সার্ভার HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দেয়। কি কি দেয়, HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্রাউজারকে দেয়। এই তিনটা জিনিস ব্রাউজার তখন পড়ে, এই তিনটা জিনিস তখন ব্রাউজার পড়ে, সকল ব্রাউজার এই তিনটা জিনিসই পড়ে, এই তিনটা জিনিসই দেখে। তো এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট কোড জিনিস, যে HTML CSS JS, এই তিনটা জিনিস পড়ে। আশা করি বুঝতে পারছেন।
যে এই তিনটা জিনিস আমাদের শেখাটা খুবই জরুরি। তো এটা কিভাবে রেন্ডার করে, কিভাবে এক্সিকিউট করে সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই, সময়ের সাথে সাথে আমরা সবই দেখবো। তো লার্নিং স্পিড, এটা এটা নিয়ে কিছু বলার নাই। জাভাস্ক্রিপ্ট ইজ ফ্রি, ওকে। ডাউনলোড স্পিড ইউ ডোন্ট গেট, ওকে। ডাউনলোড জাভাস্ক্রিপ্ট কি করছে, জাভাস্ক্রিপ্ট সার্ভার থেকে সার্ভার রিকোয়েস্ট পাঠিয়ে দেন ওইগুলো সার্ভার কি করছে, ব্রাউজারকে পাঠাচ্ছে। তো ব্রাউজার তো কাছে পাঠাচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এখানে ডাউনলোড করার তো কোনো কিছু নাই, এখানে ডাউনলোড করার কোনো কিছুই নাই, কারণ ব্রাউজার কি করতে পারে, জাভাস্ক্রিপ্ট পড়তে পারে। এখানে কি বলছে, এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো নিজেই করার চেষ্টা করবেন। হোয়াট ইজ কারেক্ট সিনট্যাক্স অফ অ্যাসাইন, ভালো। এটা তো আমরা সেই 1 2 থেকে মনে হয় শিখে আসি। যাই হোক, তো আমরা চলে যাই জিএস ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে কি বলছে যে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, জাভাস্ক্রিপ্ট কি করতে পারে। আমরা যেটা বললাম আর কি, জাভাস্ক্রিপ্ট কি করতে পারে সেটা একটা জিনিস বলছিলাম, যে ডাইনামিক কাজগুলো করতে পারে, লজিক দিতে পারে, ফর্ম ভ্যালিডেশন করতে পারে, তাই না, অর্থাৎ ক্লিকেবল কাজগুলো করতে পারে। তার পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে, যে এখানে যেটা পাশাপাশি বলা হয়েছে যে ক্যালকুলেট, ম্যানিপুলেট, ভ্যালিডেশন ডেটা, অর্থাৎ এগুলো করতে পারে। এন্ড এইচটিএমএল সিএসএস, এই যে এটা ইম্পর্টেন্ট, যে ইট ক্যান আপডেট চেঞ্জ বোথ এইচটিএমএল এন্ড সিএসএস, অর্থাৎ এইচটিএমএল চেঞ্জ করতে পারে এবং সিএসএস ও চেঞ্জ করতে পারে। এটা এখনই আমি শেখাতে চাচ্ছি না, আমি আহ, কিছুক্ষণ পর বা কয়েকটা ভিডিওর পরে শেখানোর চেষ্টা করবো, যে ইট ক্যান আপডেট এন্ড চেঞ্জ বোথ এইচটিএমএল এন্ড সিএসএস। এইচটিএমএল চেঞ্জ করতে পারে, সিএসএস চেঞ্জ করতে পারে। এটা যদি আমি একটু দেখাতে চাই, যদি আমি একটু দেখাই, এটা একটু আমরা দেখাই, এটা কপি করে নিয়ে যাই, ঠিক আছে, এটা কপি করে নিয়ে যাই। ওকে, এখানে কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা, আমরা তো ই ফাইল করতে পারি, ই ফাইল তো ওপেন করতেই পারি। ওই যে এচটিএমএল ফাইল, ডট এচটিএমএল দিলেই আজকে একটা, বা এইচটিএম দিলেও কাজ করে। তো আমরা জাস্ট এটা কপি করে নিয়ে আসছিলাম আর এখানে বসাই দিলাম। সরি, ওকে, না পারফেক্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আউটপুট একটু দেখার চেষ্টা করব। এন্ড বাটন দেওয়া হয়েছে, এখানে ক্লিক দেওয়া হয়েছে, এর মধ্যেই কাজটা করা হয়েছে, ঠিক আছে। এই অন ক্লিকের মধ্যে যে কাজটা হয়েছে, এখানে বাটন আছে, এখানে অন ক্লিকের মধ্যে যে কাজটা হয়েছে, এখানে এস টু একটা হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের মধ্যে কিছু টেক্সট আছে, এখানে আইডি আছে ডেমো। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট, মানে এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করতে পারে। কন্টেন্ট কোনটা, এটা একটা ট্যাগ, এটা এটা হচ্ছে কি স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এটা কি একটা কন্টেন্ট, এটা কি একটা কন্টেন্ট। এখানে বলছে যে কন্টেন্ট কি করতে পারে, চেঞ্জ করতে পারে। এখানে যখন আমি এখানে ক্লিক করব, কি করলো, এখানে টাইপ বাটন অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ একটা আইডি ধরছে, কার আইডি, এখানে কেউ পি পি ট্যাগের এই আইডিটা ধরা হয়েছে। ধরার পরে কি করলো, ইনার এইচটিএমএল, অর্থাৎ এখানকার যে পি ট্যাগ, এখানকার যে পি ট্যাগ অথবা এখানকার যে কন্টেন্ট, সেটা কি করবে, চেঞ্জ করবে ইনার এইচটিএমএল। এখানে শুধুমাত্র টেক্সট দেওয়া হয়েছে, এখানে কোনো ট্যাগ দেওয়া হয়নি। শুধুমাত্র কি নিবে, পিটা পি থাকবে, শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ করবে। তো হ্যালো জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে। ক্লিক করার পরে এটা কি হবে, হ্যালো জাভাস্ক্রিপ্ট হবে। আচ্ছা, আমি এটা রান করি নাই, সরি। আমরা একটু ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ই করে নিলাম, দেন এখানে ক্লিক মি করলাম, এই যে এটা চেঞ্জ হয়েছে। তো এটাই বলছে যে কন্টেন্ট চেঞ্জ করতে পারে। এটা নিয়ে আমরা বিস্তারিত শিখবো, কোনো সমস্যা নেই। তো এখানে শুধুমাত্র কি কন্টেন্ট চেঞ্জ করতে পারে এমনটা, এখানে কি এটা চেঞ্জ করতে পারে না আসলে। আমি এখানকার কালার চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। এখানকার কি করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। ধরেন যে আহ, আচ্ছা, এখানে জাস্ট বলে রাখি যে এখানে কালার চেঞ্জ করতে পারে, এখানে সাইজ চেঞ্জ করতে পারে, এখানে যে আইডি আছে আইডিটা চেঞ্জ করা যেতে পারে। এখানে ক্লাস নেম থাকলে, যে ক্লাস থাকে, ক্লাসে অনেকগুলো নাম থাকতে পারে, তো যে কোনো ক্লাস আমরা অ্যাড করতে পারি, হাইড করতে পারি। আমরা এই টেক্সটটা, এই কন্টেন্টটা হাইড করে ফেলতে পারি, আবার দেখাতে পারি। তো অর্থাৎ আমরা সবকিছু করতে পারি, এইচটিএমএল সিএসএস সকল কিছুই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, সেটা এখানে বলা হয়েছে আর কি। ওকে, তারপর এইচটিএমএল কন্টেন্ট যেটা দেখানো হলো, যে আইডি দিয়ে ধরে এটা কাজ করছে। তো এটা নিয়ে টেনশনে কিছু নাই, এটা আমরা শিখবো। জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট বোথ ডাবল কোড এবং সিঙ্গেল কোড, ইয়েস, ডাবল কোড সিঙ্গেল কোড সবই নিতে পারে। এখানে আপনি ধরেন যে এখানে ডেমো দিছে, এখানে দেখেন ডাবল কোড দিছে, এখানে সিঙ্গেল কোড দিছে। এখানে আপনি ডাবল কোড দিতে পারেন, সিঙ্গেল কোড দিতে পারেন, এটা পুরোটাই আপনার উপরে।
এখানে কোনো সমস্যা নাই। এই সিঙ্গেল কোট, ডাবল কোট বা সেমিকোলন নিয়ে তারা কোনো সমস্যাই করে না। এখানকার একটা মজার জিনিস যে আমরা যখন এটাতে ক্লিক করি তখন একটা লাইট জ্বলছে, এটা হচ্ছে অফ হচ্ছে। আসল কথা এমনটা না। যখন আমরা টার্ন অন দা লাইটে ক্লিক করছি তখন একটা ইমেজ আসছে, একটা ইমেজ চেঞ্জ হলো, মানে একটা ইমেজ আসছে। টার্ন অফ দা লাইট, লাইটে ক্লিক করলে তখন আরেকটা ইমেজ আসছে। অর্থাৎ ইমেজ কয়টা, এখানে দুইটা ইমেজ দিয়ে কাজ করানো হয়েছে। এটাতে ক্লিক করলে একটা ইমেজ আসবে, আবার এটাতে ক্লিক করলে একটা ইমেজ আসবে। ঠিক আছে, তাছাড়া কিছু না। এখানে সোর্সের মধ্যে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা দেখি সোর্সের মধ্যে জাস্ট একটা ইমেজটা দেখেন, এখানে একটা ইমেজ আছে, এখানে বাটন আছে, একটা ইমেজ একটা বাটন, অর্থাৎ একটা বাটন একটা ইমেজ একটা বাটন। তো বাটনের মধ্যে কি হয়েছে, বাটনের মধ্যে অন ক্লিক অর্থাৎ ক্লিকেবল, অর্থাৎ ক্লিক করলে কিছু একটা হবে। ডকুমেন্ট ডট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ ইমেজ ধরা হয়েছে, একটা ইমেজ ধরা হয়েছে। দেন একটা সোর্স দিয়ে এই যে সোর্সের এই ইমেজটা, এখানে যে ইমেজটা ছিল সেটা কি করা হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ইমেজটা কি হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে, সোর্সটা চেঞ্জ করে এটা দেওয়া হয়েছে। যখন ক্লিক করবে তখন একটা এই ইমেজটা দেখাবে। আবার দেখেন এখানে যে ইমেজটা দেওয়া আছে, এখানে তো জাস্ট একটা ইমেজ, যে কোনো একটা র্যান্ডম ইমেজ দিলেও হয়তো, জাস্ট এই ইমেজটা ইউজ করছে এখানে। তো অন ক্লিক দিয়ে সেম কাজটাই করা হয়েছে, এখানে আরেকটা ইমেজ দেওয়া হয়েছে এবং সেই ইমেজটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেখানে একটা ইমেজ দেওয়া হয়েছে যে সোর্স, ক্লিক করলে এই ইমেজটা দেখাবে। দ্যাটস ইট, তাছাড়া কিছু না। আহ, ঠিক আছে, আমরা যেটা বললাম যে এখানে সাইজ চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ আমরা চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এচটিএমএল এলিমেন্টস। এচটিএমএল ওই যে যেটা বললাম আর কি, হাইড করা যায়, শো করা যায়। এটা সিএসএস এর একটা কনসেপ্ট যে ডিসপ্লে কি করা যায়, নান করা যায়, আবার ডিসপ্লে যখন শো করাতে চাই কি করা যায়, ডিসপ্লে ব্লক করতে পারি। ইয়েস, ডিসপ্লে ব্লক করলে আমরা আসলে এটা দেখতে পারি। ঠিক আছে, এখানে বলছে এটা ইম্পর্টেন্ট মনে হয় নাকি, আচ্ছা এখানে বলছে জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর টু কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ইয়েস, দুইটা এই যে যেটা আমরা বলছিলাম আগে যে জাভাস্ক্রিপ্ট আর জাভার কোনো মিল নাই, শুধুমাত্র নামটাই মিল আছে। বোথ ইন কনসেপ্ট এন্ড এটা জাভাস্ক্রিপ্ট খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, জাভাটা একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ওয়াজ এটা তৈরি করছে কে, ব্র্যান্ডেন নিচ 1995 আর 1997 কি করছে, স্ট্যান্ডার্ড হয়েছে, এটা তো আমরা বুঝলাম। একমাই স্ক্রিপ্ট এটা প্রতি বছরই একটা করে আপডেট দেয়, একমাই স্ক্রিপ্ট প্রতি বছরই একটা করে আপডেট দেয়। ঠিক আছে, এটা অফিসিয়ালি নাম হচ্ছে একমাই স্ক্রিপ্ট। এটা বোঝানো হয়েছে, এখানে একটা এক্সারসাইজ আছে সেটা আপনারা দেখেন। ঠিক আছে, ওকে। এখন এটা আসল জিনিস যে হচ্ছে জেএস জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। এটা বুঝতে গেলে আমাদের একটু মানে একটু ডিপলি চিন্তা করতে হবে, একটু গভীরে যাইতে হবে যে আসলে কোথায় কোথায় ইউজ হয়। এখানে যেটা বলা হচ্ছে যে স্ক্রিপ্ট ট্যাগ, আমি এটা একটু দেখাই। উম, একটা কোড কপি করে নিয়ে যেতে পারি। কি করব, আচ্ছা এটাই আমি কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা কপি করে নিয়ে যাই। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে কি আছে যে একটা HTML ট্যাগ দেওয়া আছে, এখানে আমরা হেডটা দেই না, এখানে এরা হেড দেওয়া আছে মনে করেন এটা, টাইটেল টিআইটিএল টাইটেল দেওয়া আছে যে মাই। ওকে, তো একটা কি দেওয়া আছে এখানে, হেড দেওয়া আছে। ওকে, এখানে কি কি দেওয়া আছে যে একটা HTML, একটা হেড, একটা বডি, এবং হেডের মধ্যে একটা টাইটেল দেওয়া আছে, বডির মধ্যে অনেকগুলো HTML ট্যাগ দেওয়া, মানে অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, তাই না? তো এখন আমরা তো একটা HTML ফাইলের মধ্যে যখন জাভাস্ক্রিপ্ট লিখবো, সেখানে কিছু রুলস রয়েছে যে এই রুলস গুলো ফলো করলে আমাদের লিখতে হবে। অর্থাৎ যদি আমরা কখনো কোথাও HTML ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, তাহলে আমাদের স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? এই স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে। স্ক্রিপ্ট দিয়ে শুরু করার রিজনটা হচ্ছে, আমরা বললাম কি, জাভা স্ক্রিপ্ট যদি পড়তে হয় তাহলে কি হয়, ব্রাউজার কি করে, ইঞ্জিন, তার ইঞ্জিন ব্যবহার করে। তো তার ইঞ্জিন অর্থাৎ জাভা স্ক্রিপ্ট, অর্থাৎ ব্রাউজার যখন দেখে যে এখানে স্ক্রিপ্ট আছে, তখনই সে বুঝে নেয় যে এখানে জাভা স্ক্রিপ্ট আছে। তখনই সেটা কি করে, জাভা স্ক্রিপ্টের কোড এক্সিকিউট করে, পড়া শুরু করে।
সেই কারণে আর কি আমরা জাভাস্ক্রিপ্ট সেজন্য আমরা হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে শুরু করি, মানে বোঝানোর জন্য যে এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে। এখন স্ক্রিপ্ট আপনি এখানে লিখছেন, আপনি মাঝেও লিখতে পারতেন, অর্থাৎ এখানেও স্ক্রিপ্ট লিখতে পারতেন, আবার উপরেও লিখতে পারতেন স্ক্রিপ্ট, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আবার আপনি স্ক্রিপ্টটা এখানেও লিখতে পারতেন, ঠিক আছে, স্ক্রিপ্টটা আপনি এখানেও লিখতে পারতেন, তারপরে হচ্ছে এখানেও লিখতে পারতেন, আবার এই মাঝেও লিখতে পারতেন, যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারতেন। ব্রাউজার ঠিকই পরিণত যে যখনই স্ক্রিপ্ট পেতো তখনই কি করতো, তখনই সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক্সিকিউট করতো। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বাধা আছে। কি কি? আমরা যখন দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন HTML মধ্যে যদি কোনো কোড করি, জাভাস্ক্রিপ্ট কোড করি, তাহলে দেখবেন যে আমরা বডি অর্থাৎ বডি এর ইন ট্যাগের উপরে আমরা স্ক্রিপ্টটা লিখছি এবং সেখানেই আমরা কোডগুলো রান করছি। তার কারণ হচ্ছে এটা যদি বুঝতে হয় আমাদেরকে বুঝতে হবে যে ব্রাউজার কিভাবে কাজ করে। এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের জানতে হবে যে ব্রাউজার কিভাবে কাজ করে, ঠিক আছে। তো ব্রাউজারের কাজটা হচ্ছে, ব্রাউজার্সের কাজটা হচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে আপনি কোনো কিছু একটা লিংক, আপনি একটা লিংক এখানে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পরে কি হবে, ব্রাউজার সেটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার সেটা কি করবে, আমাদেরকে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিবে, তাই না। এখন দেওয়ার পরে এখন ব্রাউজার কি করবে, ব্রাউজার সেই জিনিসগুলো ব্রাউজার সেই জিনিসগুলো ব্রাউজার সেই জিনিসগুলো পড়বে, অর্থাৎ HTML এবং CSS JS এই জিনিসগুলো পড়া শুরু করবে। প্রথমত সে পড়বে একটা HTML ট্যাগ, অর্থাৎ কোথা থেকে শুরু হয়েছে, HTML ট্যাগ শুরু হয় কোথা থেকে, HTML থেকে না, অর্থাৎ সে HTML থেকে পড়া শুরু করবে। তারপর সে হেডে আসবে, তারপর বডিতে আসবে। সে যখন দেখলো হেডের মধ্যে আসলো, হেড পড়া শুরু করলো, টাইটেল স্ক্রিপ্ট, যখনই সে পাইলো স্ক্রিপ্ট, এটা বুঝেন, যখনই ব্রাউজার স্ক্রিপ্টকে দেখতে পাইছে তখনই এই যে HTML ট্যাগ গুলো যে রয়েছে এইগুলো কি করবে, এইগুলো অটো পার্স হয়ে যাবে, PAUS পাস হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো PRS পার্স, এটা কি হবে, পার্সিং করা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে, মানে কোড পড়তে আর পারবে না, অর্থাৎ HTML এর কোড গুলো আর সে পড়বে না, বুঝতে পারছেন। সে থেমে যাবে, থেমে কি করবে, সে জাভাস্ক্রিপ্টের কোড গুলো সে জাভাস্ক্রিপ্টের কোড গুলো এক্সিকিউট করবে। কি করবে, জাভাস্ক্রিপ্টের কোড গুলো এক্সিকিউট করবে। তো এক্সিকিউট করার পরে বা রান করার পরে সে যখন কাজ শেষ হয়ে গেল সে পরবর্তীতে আবারও HTML এর কোড গুলো পড়া শুরু করবে, অর্থাৎ হেড পাইছে, তার বডি আসলো, বডির মধ্যে আবার সে বললো কি স্ক্রিপ্ট, সে আবারও পার্সিং করা থামাই দিবে, সে আবারও পার্সিং কি হবে, ব্লক হয়ে যাবে, শেয়ার করবে না। সে আবারও স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্ট আবার এক্সিকিউট হবে, সে আবার এক্সিকিউট হবে, জাভা স্ক্রিপ্টের কোডগুলো আবারও কি করবে, এক্সিকিউট করবে। তারপর কি পেলো, সে আবার ES2, সে আবারও কি করবে, HTML এ আবার পার্সিং কি করবে, শুরু করবে, HTML পার্সিং স্টার্ট, এখানে হচ্ছে পার্সিং স্টার্ট করবে, ঠিক আছে, পার্সিং স্টার্ট করবে। তারপর আবার স্ক্রিপ্ট পাইছে, সে আবারও কাজ করবে। তো এইভাবে চলতে থাকবে। এখন দেখেন, তো জাভা স্ক্রিপ্টের মধ্যে এখন মনে করেন যে জাভা স্ক্রিপ্টের মধ্যে বিশাল একটা কোড আছে, এখন বিশাল একটা লজিক আছে, বিশাল লজিক, বা হেডের মধ্যে মনে করেন যে এখানে একটা লজিক আছে, বিশাল লজিক আছে, এখানে একটা বিশাল লজিক আছে, মাই ওয়েব টাইটেল দেওয়ার পরে হেডের মধ্যে একটা বিশাল লজিক আছে। কি করবে জানেন, এখন আসলো ওয়েবসাইটে, আসছে ওয়েবসাইটে এসে জাস্ট মানে
জাস্ট হচ্ছে কি বলবো এখানে, জাস্ট হচ্ছে মনে করেন লোডিং হচ্ছে, কোনো কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, ওয়েবসাইটে এসে আপনাকে কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট লোডিং হচ্ছে, লোডিং 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 হতেই আছে। এখন যিনি ইউজার আছেন, তিনি কি আপনার বসে বসে কি লোডিং দেখবেন? কাজ তো হচ্ছে ব্যাকএন্ডে না কি, অর্থাৎ ব্যাকএন্ডে কাজগুলো হচ্ছে এক্সিকিউট, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক্সিকিউট করছে ব্যাকএন্ডে। সে তো আর কোডগুলো দেখতে পাচ্ছে না, সে দেখে একটা মজা পাইতো, কিন্তু সেগুলো তো দেখতে পাচ্ছে না। সে জাস্ট দেখছে যে একটা লোডিং সিস্টেম, একটা লোডিং দেওয়া আছে, লোডিং করছে। সে নিশ্চয়ই, তার হাতে এত সময় নেই, আপনার মতো হাজারো ওয়েবসাইট অনেকজন মেক করে রাখছে, তাহলে ইউজার ফ্রেন্ডলি হইলো না। অর্থাৎ আপনার এটা লোডিং করে আছে, আপনি যতই ভালো কোড করেন এই করেন, কিন্তু হেডের মধ্যে ওই স্ক্রিপ্টটা লেখার কারণে ওই লজিকটা ওইখানে বিল্ড হচ্ছে। দেন ওই জাভাস্ক্রিপ্ট কি করছে, ওই কোড ওই তখনই কি করছে, এক্সিকিউট করছে, এক্সিকিউট করছে। এক্সিকিউট হওয়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কি হবে, ওই বাকিগুলো এইচটিএমএল কোডগুলো আসবে না। অর্থাৎ কোড কিভাবে হয়, আপ টু আপ টু বটম এন্ড লেফট টু রাইট। তো এইগুলো আর কাজ করবে না, অর্থাৎ যেগুলো লোডিং হয়ে থাকবে, লোডিং হতে থাকবে যতক্ষণ না এক্সিকিউট শেষ না হয়, ততক্ষণ এটা লোডিং থাকবে। তো এটা ইউজার ফ্রেন্ডলি হইলো না। তো ইউজার ফ্রেন্ডলি করার জন্য তাহলে আমাদের এটা বাদ দিতে হবে ফার্স্টেই। তার হেডের মধ্যে আমাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দেওয়া যাবে না। কিন্তু হেডের মধ্যে কখন দেওয়া যাবে, যদি আমরা কোনো ফাংশন করে, জাস্ট ফাংশন, ফাংশন করা মানে কি, আচ্ছা এই ব্যাপারটা পরে আসি। তো এখানেও একই জিনিস, স্ক্রিপ্ট দেওয়া গেল না, মাঝখানে দেওয়ার পরে যখন আমরা 2 লাইন পড়ার পরে আবার যখন স্ক্রিপ্ট পেলাম, সে আবার সেম কাজটাই করবে। 2 লাইন দেখার পরে দেখা যাচ্ছে যে আবার সে লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। ইউজার বসে বসে সে লোডিংটা দেখবে না, সে চলে যাবে অন্য জায়গায়। তাহলে আপনার এই এত পরিশ্রম করে একটা ওয়েবসাইট মেক করলেন, কিন্তু তেমন কাজের কাজ হলো না। তো কাজের কাজ হওয়ার জন্য আমাদের ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট মেক করতে হয়। তার জন্য আমরা বডিতে দিই, তার কারণ কি, এইচটিএমএল সকল কোড পড়ার পরে একটা ইউজারের কাছে একটা জিনিস, যেমন ধরেন আমি একটা কোথাও যাব, ধরেন যে আমি গেলাম আসুনা ফাউন্ডেশনে, আসুনা ফাউন্ডেশনে গেলাম, ঠিক আছে। এখন এসে কি আমি সাথে সাথে কোনো কিছু ক্লিক করে ফেলছি না, আমি একটা দেখছি আসলে জিনিসটা কি 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 বলছে। এটা আমার নতুন একটা ওয়েবসাইট মনে করেন, আমি জানি না এই ব্যাপারে। তো আমি আসলাম, এসে দেখছি যে আসলে ব্যাপারটা কি 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 কাজ করে। হ্যাঁ, তো এইগুলো আমি দেখার চেষ্টা করছি, তো আমি তো কোনো কিছু ক্লিক করছি না, ডাইনামিক কোনো কাজ করছি না। ডাইনামিক কাজ কি করে, জাভাস্ক্রিপ্ট করে, অর্থাৎ এই ক্লিকেবল কাজগুলো জাভাস্ক্রিপ্ট করবে। তো এইচটিএমএল সিএসএস যদি চলে আসে এখানে সামনে, তো ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল, ইউজার এগুলো দেখছে। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে সেই সময় পর্যন্ত কি হচ্ছে, জাভাস্ক্রিপ্ট কোড গুলো ডাউনলোড হচ্ছে, এক্সিকিউটও হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে, এক্সিকিউটও হয়ে যাচ্ছে। তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হলো। তাহলে বুঝতে পেরেছেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অর্থাৎ এইচটিএমএল কোডগুলো আমাদের সব রান হওয়ার পরে, কোডগুলো সরি রান না, পার্সিং হওয়ার পরে বা ডমে কনভার্ট হওয়ার পরে দেন আমাদের এইগুলো দেখাচ্ছে, দেন জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এটা ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা কি করি, সবগুলো বাদ দিয়ে আমরা সবসময় বডি ইনট্যাগের উপরে স্ক্রিপ্টটা লেখার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমরা শেষের দিকে অর্থাৎ বডি ইনট্যাগের উপরে লিখে থাকি। এখানে আরেকটা জিনিস আছে যে এইচটিএমএল আর সিএসএস এর যে কাজটা হয় সেটা হচ্ছে এভাবে হয় যে এগুলো ডম, এই যে আসলে আমরা যে স্ক্রিপ্টের মধ্যে যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা যদি আমরা একটু দেখি, একটু দেখার চেষ্টা করি, ধরেন যে এটা আছে, আহ, এই যে এটা লেখা হয়েছে না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইন এইচটিএমএল, এটা দিয়ে এটা বসানো হয়েছে। তো এটা বসার পর আউটপুট কেমন হয়েছে, দেখতে এমন হয়েছে না। তো এটা অর্থাৎ এটা এখানে বসছে। তো এই ডেমোটা অর্থাৎ এই যে স্ক্রিপ্ট আমরা এখানে লিখে আবার ধরেন যে এটা আমরা একটু একটা কাজ করি যে, তাহলে হয়তো ভালো বুঝাতে পারবো। তো এটা লিখলাম জাভাস্ক্রিপ্ট বডি। তো তো এই যে এটা লেখার পরে এই যে এটা এক্সিকিউট হয়েছে না, মানে এখানে আসার পরে এই জিনিসটা আসছে, অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্ট কি করছে, এটা অফ করে রাখছে। সরি, ব্রাউজার এটা কি করছে, পার্সিং ব্লক, আর পার্সিং করছে না। তখন কি করছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি থাকে, জাভাস্ক্রিপ্ট কোড থাকে, জাভাস্ক্রিপ্ট কি করছে, সেটা এক্সিকিউট করছে, এক্সিকিউট করা শেষ, পরবর্তীতে লাইন আসছে। তার মানে
এই ডম কি করে, আপডেট করতে পারে। যে আমরা বললাম না যে জাভাস্ক্রিপ্ট কি করে, বিভিন্ন কন্টেন্ট গুলো অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, হাইড করতে পারে, স্টাইল দিতে পারে। তো এগুলো করতে পারে কে? জাভাস্ক্রিপ্ট, এই ডমের মাধ্যমেই। এখন দেখেন আসলে আমরা যখন দেখি যে এইচটিএমএল সিএসএস এইভাবে যে থাকে, মনে করেন যে এটা এই যে এইচটিএমএল থেকে শুরু হয় না, এইচটিএমএল থাকে, অর্থাৎ পার্সিং যে বলছে, আমি কথা যে পার্সিং বললাম, পার্সিং পাস করে বা ব্লক করে, এটা কিভাবে হয়? পার্সিং জিনিসটা কি? পার্সিং হচ্ছে এই যে এইচটিএমএল, ব্রাউজার কি করে, প্রতিটা লাইন বাই লাইন কোড গুলো দেখে, স্ট্রাকচার দেয়, ঠিক আছে? তো এইচটিএমএল এভাবে পড়লো, এইচটিএমএল পড়লো, ভালো কথা। তারপর হচ্ছে বডিতে আসলো, তার মনে করেন বডিতে আসলো, বডিতে আসার পরে কি, বডিতে এসে সে পাইলো হচ্ছে এইচ ওয়ান। তো এইচ ওয়ান এর মধ্যে কি আছে সেটা দেখবে, এইচ ওয়ান এর মধ্যে কি আছে সেটা দেখবে। এইচ ওয়ান এর মধ্যে মনে করেন যে একটা কোনো কিছু আছে, কোনো টেক্সট আছে, সেটা সে পড়লো। তারপর একটা পি ট্যাগ পাইলো, একটা পি ট্যাগ পাইছে, পি ট্যাগের মধ্যে কি আছে সেটা দেখবে। অর্থাৎ এইভাবে পার্সিং করছে। এবং অর্থাৎ প্রতিটা লাইন পড়ছে, পড়ার পরে এই যে এই জিনিসগুলো, অর্থাৎ এইগুলো এক একটি কি নোড, এগুলো এক একটি কি নোডে কনভার্ট হয়, এগুলো এক একটি কি নোড বলা হয়। এই নোডগুলো হচ্ছে ডম। এগুলোই আমরা কি করি, চেঞ্জ করি। এগুলোই এই যে আমরা না, মানে জাভাস্ক্রিপ্ট কি করে চেঞ্জ করে নোড আকারে, এইচ ওয়ান পি পাইছে, এইগুলো আমরা চেঞ্জ করি। এইচ ওয়ান ধরা, এই কন্টেন্টটা ধরা, পিটা ধরা, আবার কন্টেন্টটা ধরা। তো এই ট্যাগ গুলো ধরা বা যেটাই হচ্ছে বা আমরা ধরি আইডি বা ক্লাস দিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে ডমের মাধ্যমে আমরা পাই। অর্থাৎ প্রতিটা লাইন পার্সিং করবে, তার সাথে সাথে ডমে কনভার্ট হবে, অর্থাৎ নোডে নোড হয়ে যাবে প্রতিটা। আমরা আবারও বলি যে প্রতিটা লাইন সে ব্রাউজার কি করবে, পার্সিং করবে, সাথে সাথে কি করবে, ডমে কনভার্ট করবে। বুঝতে পেরেছেন? এখন আমরা জানি কি ডম কি করতে পারে, এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে পারে, এইচটিএমএল স্টাইল চেঞ্জ করতে ফেলতে পারে, এইচটিএমএল লেআউট গুলো ভেঙে ফেলতে পারে। যখনই আমি ফন্ট সাইজ চেঞ্জ করব, যখন আমি এইচটিএমএল এর ডম দিয়ে একটা ফন্ট সাইজ চেঞ্জ করব, তাহলে তার লেআউট কি চেঞ্জ হবে না? অবশ্যই। সেটাকে বলা হয় রিফ্লো, রিফ্লো হওয়া। অর্থাৎ যখনই আমি ডম দিয়ে কোনো কিছু চেঞ্জ করব, অর্থাৎ চেঞ্জ ডম, আমি যখন ডম দিয়ে চেঞ্জ করব, তখনই সেটা কি হবে, রিফ্লো হবে, রিফ্লো হবে। ঠিক আছে, রিফ্লো কি এমনই হয়, বানান বলে গেছে, রিফ্লো হবে। কিন্তু রিফ্লো কখন হবে, যখন আমি লেআউট চেঞ্জ হয়। লেআউট কখন চেঞ্জ হয়, যে বিভিন্ন সাইজ চেঞ্জ করার ক্ষেত্রে, বিভিন্ন টেক্সটের সাইজ বড় করার ক্ষেত্রে, তারপর হাইট উইথ এগুলো বাড়ানোর ক্ষেত্রে। কিন্তু যখন আমি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ হবে, তখন কি কোনো কিছু চেঞ্জ হয়? কোনো লেআউট চেঞ্জ হয় না, লেআউট চেঞ্জ হয় না, তখন কি হয়, রিপেন্ট বলা হয়। এই ক্ষেত্রে কোনো লেআউটের চেঞ্জ হয় না। সেজন্য আমরা যারা ডেভেলপার রয়েছে বা ডেভেলপার যারা, যারা ডেভেলপার তারা রিফ্লোটা সব সময় কম করার চেষ্টা করেন, খুবই কম করার চেষ্টা করেন। তো এগুলো স্লো করে দিতে পারি, লেআউট প্রতিবার আপডেট নেই। অর্থাৎ আমাদের কি হচ্ছে, প্রথমত হচ্ছে আমি একটা ই করলাম, মানে কি করে, ইউআরএল পাঠাই, এই সেই অনেকগুলো কাজ টাজ করলো, করার পরে আমাদের রেন্ডারিং করলো। রেন্ডারিং করা মানে কি, এইচটিএমএল সিএসএস এগুলো শো করানো, রেন্ডারিং করা। তারপর ভি8 ইঞ্জিন, অর্থাৎ ভি8 ইঞ্জিনের দ্বারা সেটা কি ব্রাউজার ইঞ্জিন ইউজ করা হচ্ছে, করার পরে সেটা কি রিপেইন্ট করা। ওইটা করার পরে রিফ্লো আসে, রিফ্লোর পরে রিপেইন্ট আসে। অর্থাৎ রিফ্লোটা আগে হবে সবসময়, তারপর রিপেইন্ট হবে, তারপরে আমাদের কাছে প্রিন্ট করে দিবে, অর্থাৎ ডিসপ্লে করে দিবে। এই মোট কয়েকটা স্টেপে আমাদের কাজটা হয়। তো এই ঘটনাগুলো ঘটে থাকে। ঠিক আছে, আপাতত এতটুকুই আমরা দেখি, তারপরে আমরা যদি সামনে আসে আরো বিস্তারিত আরো কিছু জানবো। তো স্ক্রিপ্টের ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা স্ক্রিপ্ট কোথায় লিখি, আমরা হেডে লিখতে পারি, মাঝে লিখতে পারি, আবার শেষের দিকেও লিখতে পারি, কিন্তু কোথায় লেখা বেস্ট সেটা সবসময় এই বডির ইনট্যাগের উপরে লেখাটা উচিত। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে কি, এখানে কি বলছে এটা, যে ওয়ার্ড জাভাস্ক্রিপ্ট এক্সাম্পলস টাইপ অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে টাইপ অ্যাট্রিবিউট, আচ্ছা স্ক্রিপ্টের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করা হতো আগে। এই যে এখানে একটা হচ্ছে টাইপ ইউজ করা হতো, এখন এটা ইউজ করা হয় না। তার কারণ কি, এমনি এমনি কি ইউজ করা হয় না, না এমনি এমনি না। আমরা বললাম কি জাভা ব্রাউজার, সকল ব্রাউজার জাভাস্ক্রিপ্ট পড়তে পারে, শুধু পড়তে পারে না, জাভাস্ক্রিপ্টকে ডিফল্ট হিসেবে ধরে নেয় যে এটা জাভাস্ক্রিপ্ট। তো ডিফল্ট হিসেবে যদি ধরে নেয়, তাহলে আমাদের আলাদাভাবে টাইপটা বলে দেওয়ার দরকার নাই।
আগে অনেকগুলো টাইপ থাকতো, অ্যাপ্লিকেশন, জাভাস্ক্রিপ্ট, আরো অনেক কিছু থাকতো। তো এখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টকে ধরা হয়। তো সে কারণে এখানে আমাদের টাইপটা বলার দরকার নাই। শুধু এখানে না, যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে আপনি যখন স্ক্রিপ্ট লিখবেন তখন টাইপটা বলার কোনো প্রয়োজনই নাই। এটা ওল্ড ভার্সন। ওকে। ওকে, ঠিক আছে। এখন এসে জাভাস্ক্রিপ্ট ফাংশন ইভেন্ট। ফাংশন ইভেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে এখন বলার প্রয়োজন নেই। তবেও আমি একটু বলি যে ফাংশন মানে কি করা, কল করা। মানে কোন একটা জিনিস আপনি করে রাখছেন, ধরেন যে আপনি মুখ দিয়ে যদি বলেন যে ফ্যানটা অফ করো, কেউ একজন এসে আপনাকে ফ্যানটা অফ করে দিবে। আপনি যদি বলেন যে লাইটটা অফ করো, লাইটটা অফ করে দিবে। তো এই যে আপনি সেম জিনিসটাই বলছেন। ফ্যান অফ করার ক্ষেত্রে আপনি ফ্যান অফ করার কথা বলছেন, আবার যখন সুইচ অফ দ্য লাইট মানে লাইট অফ করার কথা বলছেন তখন লাইট অফ হয়ে যাবে, রাইট? তো এরকম আর কি ফাংশন। আর ক্লিক কেবল মানে আপনি যখন ক্লিক করছেন, ফ্যানটা ক্লিক করছেন তখনই ফ্যানটা অফ হচ্ছে, অন হচ্ছে বা অফ হচ্ছে। যখন লাইটটা অন অফ করছেন তখনই ক্লিক করলেই অন অফ হচ্ছে। তো একই রকম ভাবে ইভেন্ট মানে কি ঘটা, অর্থাৎ আমি ফাংশনটা কল করে কোনো কিছু ঘটছে। ফাংশনটা কল করলাম, কল করে কোনো কিছু ঘটানো, সেটা হচ্ছে, আচ্ছা ফাংশনটা হচ্ছে ক্রিয়েট করে রাখা হয়েছে। আমি যদি বলি যে হচ্ছে কি ফ্যানটা অফ করো, এই যে এটা বলা, এটা একটা কল। আর কোনো কিছু ঘটে যাওয়া সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট অনেকগুলো আছে, অন ক্লিক, অন চেঞ্জ, অন মাউস, অনেক কিছু আছে। আমরা এই ব্যাপারে নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এখানে আচ্ছা এটাই বলছে বিস্তারিত ফিচারে আলোচনা করবে এরা। জাভাস্ক্রিপ্ট হেডার বডির মধ্যে লেখা যায়, সেটা আমরা দেখছি। হেডার বডির মধ্যে লেখা যায় স্ক্রিপ্টিং ফাংশন। এই যে ফাংশন, হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে একটা জিনিস আছে, বুঝছেন? একটা জিনিসের ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি ফাংশনটা লিখতে পারেন। এখানে ফাংশনটা লিখতে পারেন, ফাংশন কি এখানে সাথে সাথে কি কি হয়েছে, এখানে ফাংশনটা লেখা যেতে পারে, তবে অনেকগুলো কোড একসাথে লেখা অনেক ঝামেলা। কারণ এই স্ক্রিপ্টে এটা তো পড়বেই, এটা তো পড়ে রাখছে, এক্সিকিউট হচ্ছে, রান তো পড়ে, প্রথমে তো এক্সিকিউট তো হচ্ছে বা ডাউনলোড করে রাখছে, তাই না? তো তারপরে তো কিছু একটা হচ্ছে। তো সবসময় আমাদের উচিত মানে এখানে লেখা। এখানে আরেকটা যদি জিনিস আমি যদি দেখি, চলেন তো এই জিনিসটা একটু আমি দেখার চেষ্টা করি। ওকে, ওকে। এখন আমরা যদি একটু যাই, কি বুঝলেন এটা? Just দেখেন একটু কি ঘটনা করছে। এখানে আপনি এটা লিখছেন, হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, জাভাস্ক্রিপ্ট ক্যান বডি, ঠিক আছে? এখানে আপনি কি লিখছেন, ডেমো। এখানে আপনি স্ক্রিপ্টের মধ্যে এটা লিখে রাখছেন। কাজ কি হয়েছে? এখানে কি হচ্ছে, মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট নামে কোনো কিছু আসছে? নাই তো। কিন্তু আমরা তো এখানে দিছি, তাই না? কি আমরা এখানে দেইনি, দিছি তো। তো তারপরে কেন কাজ করছে না? সে এটা পড়ছে। আমরা কি বললাম, কোড রান করে কথা থেকে, এসটিএমএল থেকে। ব্রাউজার এখান থেকে পড়া শুরু করছে, হেড পাইছে, স্ক্রিপ্ট এটা ধরে রাখছে, এটা ধরে রাখছে। আসার পরে এখানে আস্তে 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 পি আইডি পাইছে। এখন আইডি পাইছে, আইডি যদি পাই, ঠিক আছে, আইডি আছে, কি আছে, আইডি আছে, তো কি হয়েছে? এটা কোনো ফাংশন না যে কোনো কিছু কল করবে, তুমি কল করো, এটা কোনো ফাংশন না। এটা এটা জাস্ট আইডি ভাবে ধরে রাখছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি স্ক্রিপ্টের মধ্যে যখন আপনি হেডের মধ্যে এটা লিখছেন তখন এটা তো ধরতে পারবে না, এটা তো ধরতে পারবে না। এটা ফাংশন, যদি আমি এখানে যদি ফাংশন আকারে লিখতাম তখন এটা কাজ করতো। আইডি মানে কি, এটা নামকরণ করা, অর্থাৎ পি এর মধ্যে তুমি দেখো পি এর মধ্যে কিছু আছে কিনা, অর্থাৎ আমি পি এর মধ্যে কিছু আছে কিনা সেটা দেখতে পারবো, বা পি এর ট্যাগকে ধরতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো। কিন্তু এটা একটা নাম, অর্থাৎ জাস্ট একটা নামটা দেওয়া হয়েছে। এটা হেডের মধ্যে গিয়ে আপনি জাস্ট এটা চেঞ্জ করতে পারবেন না। কারণ কি, স্ক্রিপ্ট কি করতে পারে, ডকুমেন্ট চেঞ্জ করতে পারে, অর্থাৎ ডম চেঞ্জ করে ফেলতে পারে। তো এটা আমরা চেঞ্জ করতে পারি না। এখানে যদি চেঞ্জ করতে হয় আমাদের ফাংশন দিয়ে চেঞ্জ করতে হবে। আবার এখানে যদি দিই, কাজ করবে? এখানেও কাজ করে না।
অর্থাৎ আমাদের কোডটা পরে কি হবে, স্ক্রিপ্ট কোডটা লাইন বাই লাইন এভাবে পড়তে পড়তে আসে, লাইন বাই লাইন এভাবে পড়তে পড়তে আসে। এখানে এই কোডটা পড়ছে, এখানে রান করে দিছে। আপনাকে যদি এটা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোথায় করতে হবে, শেষের দিকে করতে হবে। এই যে দেখেন এখানে আরেকটা লাভ আমরা পাইলাম, যে বডি একদম এস্টিমেল সব টেক, মানে এস্টিমেল সব পড়ার পরে দেন আমরা কি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট করুক। সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের এই হিরোর গুলো মানে এই জিনিসগুলো মিস হবে না, এই জিনিসগুলো ভিতরে হ্যান্ডেল হয়ে যাবে। বোঝা গেছে? তো এটা একটা হেল্পফুল জিনিস। ঠিক আছে, এই জিনিসটা ঘটলো। আমরা হেডের মধ্যে, বডির মধ্যে এবং ফাংশন হেড এই জিনিসটা দেখলাম। বডির মধ্যে কিভাবে লেখা যায় সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এখানে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এখন বড় বড় প্রজেক্টে বা যে কোনো প্রজেক্টে আমরা এক্সটার্নাল জেএস ইউজ করি। এক্সটার্নাল জেএস কিভাবে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে যে, সেটা ব্যবহার করতে হয় একটা এক্সটেনশন ইউজ করতে হয়, যেমন এইচটিএমএল এর যেমন এক্সটেনশন আছে, সিএসএস এর যেমন এক্সটেনশন আছে, জাভাস্ক্রিপ্টের একটা এক্সটেনশন আছে, ধরুন যেমন নাম দিলাম এফ, এক্সটেনশন হচ্ছে ডট জেএস। এই যে এক্সটেনশন, এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে পারেন, অর্থাৎ এখানে যা লিখছেন এখানে সেম জিনিসটা লিখতে পারেন। তখন আবার স্ক্রিপ্ট লেখার প্রয়োজন নাই। এখানে কি স্ক্রিপ্ট লেখার প্রয়োজন আছে? না, এখানে এফ এর মধ্যে আবার স্ক্রিপ্ট লেখার প্রয়োজন নাই, কারণ এটা আলাদা ফাইল, এটা যে জাভাস্ক্রিপ্টের ফাইল। আর এখানে স্ক্রিপ্ট কেন লিখলাম, কারণ এটা স্টুডেন্টকে বোঝানোর জন্য, ব্রাউজারকে বোঝানোর জন্য যে তোমার এখান থেকে জাভাস্ক্রিপ্ট শুরু, এবং যখন ইনট্যাক্ট পাবো তখন এটা শেষ। ঠিক আছে? তো এখন এটা জাস্ট তৈরি করে রাখলে তো হবে না, এটা তো আমাকে কানেকশন দিতে হবে। তো একই রকম ভাবে আপনি বডি এর শেষের দিকে, অর্থাৎ বডির ইনট্যাগের উপরে আপনি এই ফাইলটা কনভার্ট করবেন, যাতে করে সব পড়ার পরে এটা পাই। এখন বর্তমানে আপডেট যে বিষয়টা আসছে সেটা খুবই মানে হেল্পফুল একটা জিনিস, যে এখানেই এখানেই হচ্ছে দিয়ে দেওয়া, অর্থাৎ হেডের মধ্যে দিয়ে দেওয়া। যদি আপনি এখানে দেন তাহলে কি হবে, সেম জিনিসটা ঘটবে। যখন স্ক্রিপ্ট পাইলো সে পরবর্তী সে কি বলে জাভাস্ক্রিপ্ট সকল কোড ডাউনলোড করবে। ডাউনলোড করেই সে শান্ত থাকবে না, সে ডাউনলোড করার পরে এক্সিকিউটও করা শুরু করবে। এক্সিকিউট করা ফিনিশ করার পরে, কোড পড়ার পরে দেন এই কাজগুলো ঘটবে, দেন এস্টিমেট করবে। তো একই সমস্যা। তো এখানে যদি আপনি ডেফার দিয়ে দেন, ডেফার এটা যদি দিয়ে দেন কি করবে, এটা ডাউনলোড হবে, পাশাপাশি এটা এসটিএমএল কোডগুলো কি পার্সিং হতে থাকবে, অর্থাৎ পড়া শুরু করবে, লাইন বাই লাইন পড়া শুরু করবে এবং ডমে কনভার্ট হতে থাকবে। বুঝতে পারছেন? তো এই ঘটনা ঘটার পরে যখন এসটিএমএল সব পার্সিং করা শেষ, ডমে কনভার্ট করা শেষ, তখন কি করবে, তখন জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট করবে, অর্থাৎ কোড পড়া শুরু করবে। সে শুধুমাত্র ডাউনলোড করে রাখবে, ডাউনলোড করার পাশাপাশি এটা কাজ করবে, অর্থাৎ এসটিএমএল পার্সিং করবে। তো পার্সিং করা শেষ, পার্সিং করা শেষ হয়েছে, রেন্ডারিং করা শেষ হয়েছে, দেন কোড এক্সিকিউট হবে, জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট হবে। বুঝতে পারছেন? এক্সিকিউট মানে কি, কি কোড রান করা, কোড পড়া। আর রেন্ডার করা মানে কি, এটা ডিসপ্লেতে শো করানো। তো রেন্ডার আর ডিসপ্লে, এক্সিকিউট এই জিনিসটা মনে রাখেন, এক্সিকিউটটা জাস্ট কোডের ক্ষেত্রে, আর এটা শো করার ক্ষেত্রে ডিসপ্লেতে দেখানোর জন্য হচ্ছে রেন্ডার। যাই হোক, তো এই জিনিসটা ঘটে, তো আমরা এই জিনিসটাই বেশিরভাগ করব। অথবা আপনি এটাও করতে পারেন, একদম এখানে দিয়ে দিতে পারেন। তবে এটা সবচেয়ে বেশি ভালো না যে ডাউনলোড হয়ে যাচ্ছে পাশাপাশি এটাও কাজ করছে। আবার এখানে যদি দেন কি করবে, সব এইচটিএমএল পার্সিং করার পরে দেন ডাউনলোড হবে এন্ড এক্সিকিউট হবে। তো আমার মতে এটা করার সব থেকে বেস্ট, ডেফার ইউজ করে দেওয়া। ওকে, তো ওইভাবে আমরা করতে পারি। আর এটা কানেকশন হয়েছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই, জাস্ট আপনি একটা অ্যালার্ট দিয়ে দেখতে পারেন, অ্যালার্ট দিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে যে দিলাম হচ্ছে হ্যালো, এখানে আপনি সেমিকোলন দিতে পারেন না পারেন, তবে সবসময় সেমিকোলন দেওয়ার চেষ্টা করবেন, এই প্র্যাকটিসটা ভালো। তো এখন যদি আমি এখানে যাই, দেখেন যে একটা হ্যালো চলে আসছে, তো তার মানে কানেক্ট হয়েছে, এটা বোঝানোর জন্য আর কি করা হয়েছে। ওকে, পারফেক্ট। আমরা পরের লাইনে যাই, পরের লাইনে কি বলছে সেটা একটু দেখি। হেড বডি as you like, we have script tag is located. ওকে, অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে যে কোডটা একটা রিডেবিলিটি হলো। দেখেন এখানে যদি আপনারা এই কোডটা দেখেন, এই কোডটা যদি একটু আমরা দেখি, এই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এগুলো দিয়ে একদম ভরাই ফেলছি। এগুলো যদি আমরা এখানে না দিই, মানে এগুলো যদি আমরা না দিই, এগুলো তো কমেন্ট, এগুলো যদি না দিই তাহলে ক্লিয়ার লাগবে না।
একটা কোড ক্লিন ভাব থাকবে, রিডেবিলিটি বাড়বে, এটা রিডেবিলিটি বাড়বে। তো এটাই বলছে। এন্ড হচ্ছে কোন একজন কোডার এসে আমার কোডটা দেখলো, ঠিক আছে, আমার কোডে কাজ করতে চাইলো, সেও ভালোভাবে কাজ করতে পারবে। একটা HTML একটা জেএস ফাইল রয়েছে, সে আরেকটা জেএস ফাইল ক্রিয়েট করে সে তার কোড গুলো কানেকশন করে দিতে পারে, ঠিক আছে। এটা অনেক বেশি হেল্পফুল। ওকে, এই যে স্ক্রিপ্টে যেটা বললাম যে আরেকটা ফাইল ক্রিয়েট করে অ্যাড করা যায়, সেটা এটা আর কি অ্যাড করা যেতে পারে। এটা ফুল পাথ একটা জাস্ট যে কোনো HTML, অর্থাৎ এটাকে বলা হয় কি ওয়েব অ্যাড্রেস, ফুল ওয়েব অ্যাড্রেস, যেটা হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেস এখানে বসানো যেতে পারে সোর্সে, এবং একটা পাথ যেটা হচ্ছে ফাইল ক্রিয়েট করে একটা জেএস ফাইল ক্রিয়েট করছে, দেন তার মধ্যে মাই স্ক্রিপ্ট নামে জেএস ফাইল ওপেন করছে, ফাইল ক্রিয়েট করছে। এটা ফোল্ডার জেএস, একটা ফোল্ডারের মধ্যে myscript.js নামে একটা ফাইল ক্রিয়েট করছে। তো এরকম অনেকগুলো ফাইল ক্রিয়েট করা যায়, এটা সরাসরি যেটা আমরা করছি এই জিনিসটা এটা। ওকে, তো এই জিনিসটাই আর কি এটা। তো আমরা এতটুকু বুঝলাম, তো এখন আউটপুটটা আমরা একটু দেখি। চলেন আউটপুটটা আমরা দেখি। এই আউটপুটটা কি, যে এখানে চার ভাবে আউটপুট দেখানো হয়েছে, এখানে চার ভাবে আউটপুট দেখানো হয়েছে, যে ইনার এস্টিমেল, ইনার টেক্সট। ইনার এস্টিমেল ব্যাপারটা তো আমরা অলরেডি বুঝে ফেলছি, ইনার এস্টিমেল অলরেডি ব্যাপারটা বুঝে ফেলছি না। দেখেন এখানে একটা ডেমো আছে, ধরেন আমরা একটু এটা নিয়ে কাজ করি, যখন আসলোই তখন আমরা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো নাম দেওয়া আছে, ডেমো দেওয়া আছে। তো আমরা কি করবো এখানে, এখানে কি দেবো, যে ডেমো, আচ্ছা এখানে জাস্ট হচ্ছে আমরা অ্যাড করব, অর্থাৎ শো করতে চাই ইনার ইনার এইচটিএমএল মনে করেন যে দেওয়া আছে। দেন আমরা একটা কাজ করি, যে আপনারা এভাবে করতে পারেন, এইচ2 দিয়ে হেডিং ট্যাগ দিই, যাতে করে দিস ইজ এক্সটার্নাল ফাইল, এক্সটার্নাল। তো এখানে যদি এটা হয়, এখন দেখেন এটা চলে আসবে। এখন জাস্ট এই যে এটা ছিল, এখন মাঝখানে এটা চলে আসার কথা, দিস ইজ এক্সটার্নাল ফাইল, এটা চলে আসছে। তো এটাই আর কি আমরা এভাবে ডিসপ্লে করতে পারি। আবার ইনার এস্টিমেল, আবার ইনার টেক্সট যদি দেন কি ঘটবে জানেন, ইনার টেক্সট দিলে শুধুমাত্র এই জিনিসটা ঘটবে। এখানে এইচ টু অর্থাৎ হেডিং ট্যাগ আছে না, হেডিং ট্যাগ থাকবে না, জাস্ট এইচ টু অর্থাৎ এখানে টেক্সট আকার নিয়েছে, তো সেই কারণে টেক্সট দিলে এটা পুরোটাই টেক্সটই হয়। তো যখন টেক্সট দিবেন তখন এই ট্যাগ তার কাজ করবে না, না ইনার এস্টিমেল তো কখন, যখন এইচটিএমএল ট্যাগ ট্যাগ গুলো কাজ করবে তখন। ওকে পারফেক্ট। তো এটাই বলা হয়েছে। এবং ডকুমেন্ট ডট রাইট এর ব্যাপারটা, এটা কখনোই আমরা ইউজ করি না। জাস্ট হচ্ছে মনে করেন যে একটা পেজ, এই পেজটাকে আমরা হাইড করে দিতে পারি জাস্ট একটা দিয়ে এখানে লিখবো, বা এখানেও আমরা লিখে দিতে পারি, এখানে আমরা লিখতে পারি যে আমরা যে কোডটা লিখলাম সেখানে আমরা লিখতে পারি যে ডকুমেন্ট ডট রাইট। এখন দেখবে যে কোনো কিছু থাকবে না, আমরা যে টেক্সট গুলো লিখছিলাম বা অনেক কিছু লিখছিলাম, কোনো কিছুই থাকবে না। ধরেন যে 3+2 দিলাম বা 3 দিলাম, যেটা ইচ্ছা দিতে পারি, কোনো সমস্যা নেই, যা দিব তাই। তো এখন দেখেন এখানে শুধুমাত্র, আচ্ছা এখানে দেখা যায় না কেন, WRIT ডকুমেন্ট ডট রাইট, আচ্ছা এখানে একটা জিনিস, রাইট আইডি দিয়ে, এটা তো আমরা বুঝলাম। প্লেন টেক্সট করতে গেলে ইনার টেক্সট ব্যবহার করতে হয়, যখন ট্যাগ ইউজ করবেন তখন ইনার এস্টিমেল ব্যবহার করবেন। ওকে, ডকুমেন্ট ডট রাইট 5 to 6, ইয়েস এটাই তো হওয়া উচিত, ডকুমেন্ট ডট রাইট। এটা কাজ করতেছে না কেন, ডকুমেন্ট ডট রাইট, আমি তো এটা লিখছি, ডকুমেন্ট ডট WRIT। আচ্ছা আচ্ছা, এটা বর্তমানে অফ করা, বুঝছেন, এখানে ডকুমেন্ট ডট রাইট এটা এখানে লেখা যায় না এখন আর, ডুপ্লিকেটেড করে দিচ্ছে এটা, ঠিক আছে, এটা এখানে লেখা যাবে না। তবে আমি আপনাদের এখানে দেখাতে পারি, মনে করেন যে এখানে দেখালাম, আমরা এটাকে একটা জাস্ট টেস্ট হিসেবে ডকুমেন্ট ডট রাইট দিলে কি হয় আসল কথা, সেটাই আমরা দেখার জন্য করবো। এটা দিলে এখানে দেখবে যে কিছুই নাই, মানে সব হয়ে যাবে। আমি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যা লিখবো সেটাই দেখাবে, বাকি সব
ডকুমেন্ট ডট রাইট যদি দিই, সরি আমার লেখা স্লো হয়ে গেছে। আচ্ছা, রাইট এখানে মনে করেন যে 4 দিলাম, ঠিক আছে। এখন দেখবেন যে শুধুমাত্র 4টাই আছে এখানে। তো এটা আর কি হয়, তো সবকিছু হাইডও এটাই হয়। তো এটা কোনো কিছু চেঞ্জ হয়নি। ও আসনা ফাউন্ডেশন অমনি আছে, ওয়েবসাইটটা অমনি আছে। জাস্ট রিলোড দিবেন, কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তো ডকুমেন্ট রাইটের এটাই আর কি, এটা কোনো ইউজ করার কিছু নাই। ডকুমেন্ট মেথড শুড অনলি বি ইউজড ফর টেস্টিং, ঠিক আছে। তো এটাই। আর অ্যালার্টের যে ব্যাপারটা যেটা আমরা করলাম অলরেডি, আমরা এটাও শিখে ফেলছি যে অ্যালার্ট দিয়ে, এই যে আমরা এটা এখানে দিয়েছিলাম না যে অ্যালার্ট, এখানে উইন্ডো ডট অ্যালার্ট বলতে বোঝায় উইন্ডো ডট অ্যালার্ট এটা কি গ্লোবালি। তো অ্যালার্ট পুরোটা গ্লোবালি কাজ করে। সো উইন্ডো ডট অ্যালার্ট দেন বা অ্যালার্ট দেন, দুটা সেম জিনিসই কাজ করবে, ঠিক আছে। ওইটা উইন্ডোর উপরে কাজ করে। তো এগুলো কি গ্লোবাল ভেরিয়েবল। যেমন ধরেন আপনি একটা নাম দিলেন, ধরেন একটা নাম দিলেন ভার নেম। যদি আমরা ভার ইউজ করি না, ভার কিন্তু গ্লোবালি কাজ করে। নেম দিলেন মনে করেন যে মাসুম, ঠিক আছে। ভার নেম হচ্ছে দিলেন মাসুম। এখন আপনি এটা কনসোল করতে চান, দেখবেন যে হচ্ছে উইন্ডো ডট নেম যদি দেন, এটাও যা, আবার এটাও তাই, সেম জিনিসই আসবে। এটা কোথায় দেখতে হয় জানেন তো? এটা হচ্ছে যদি আমরা দেখতে চাই, এটা আমরা ইন্সপেক্ট করে কনসোলে দেখতে পারি। এখানে দুইটা কিন্তু মাসুমি কাজ করছে, অর্থাৎ গ্লোবালি সেম জিনিসই আসে, ঠিক আছে। উইন্ডো ডট নেম বা এটা গ্লোবালি যেগুলো থাকে সেগুলো, কিন্তু এখানে যদি লেট নেম দেন তাহলে কিন্তু কাজ করবে না, গ্লোবালি এটা কাজ করবে না, বুঝতে পারছেন? তখন কিন্তু এটা কাজ করা উচিত না। আচ্ছা, এখানে কেন আসছে এটা 4-5? কিন্তু এটা 4-5 উইন্ডো ডট নেম লেট, লেট এবং এটা মাথায় রাখবেন যে লেট অ্যান্ড কনস্ট্যান্ট কিন্তু গ্লোবালি কাজ করে না। হ্যাঁ, লেট অ্যান্ড কনস্ট্যান্ট গ্লোবালি কাজ করে না। তো আউটপুট কিভাবে দেখায় এখানে? উইন্ডো ডট নেম, ইয়েস, ওকে, পারফেক্ট। এটাই আর কি আমি চাচ্ছিলাম যে ওই নেমটা আর কি গ্লোবালি হিসেবে কাজ করে, নেমটা হচ্ছে গ্লোবালি হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? তো সেই কারণে আর কি নেমটা না দিয়ে যদি যখন আমরা আইডি দিচ্ছি তখন কি আনডিফাইন্ড, গ্লোবালি তো না। এখানে যদি লেট দেন একই ক্ষেত্রে হবে, যেটা বললাম আর কি, লেট এবং ভেরিয়েবল কি না, কিন্তু লেট আর লেট এন্ড কনস্ট্যান্ট গ্লোবালি কাজ করে না, শুধুমাত্র ভার গ্লোবালি কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ব্যাপার ছিল আজকের টপিকস এ পর্যন্তই, হয়তো আরো আছে। উইন্ডো কিওয়ার্ড অ্যালার্ট দেওয়া যায় এখানে, সেটাই বলছে। কনসোল ডট লগ এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি শিখে ফেললাম যে কনসোল ডট লগ দিয়ে কি আমরা ডিবাগ করতে পারি, যেটা কি হয় ব্রাউজারে এই কনসোলে দেখা যায়। আমরা এটা কিভাবে ওপেন করছিলাম, ইন্সপেক্ট দিয়ে কনসোলে চলে আসছিলাম, ইন্সপেক্ট দিয়ে কনসোলে, কনসোলে আমরা এই কোডগুলো লিখতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের পড়াশোনা। তো আমরা নেক্সট ভিডিওতে সিনট্যাক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন।